আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র নয়, বিএনপি দেশ চালাবে ঐক্যমতে, নেবে প্রধানমন্ত্রীর স্বৈরাচারী না হওয়ার ব্যবস্থা, জানিয়েছেন তারেক রহমান। আজীবন ফ্রি চিকিৎসা পাবে গণ অভ্যুত্থানে আহতরা, সচিবালয়ে 6 উপদেষ্টার সঙ্গে বৈঠক, প্রয়োজনে বিদেশে পাঠানোর আহ্বান বিএনপি। অন্তর্বর্তী সরকারের স্বল্প মেয়াদ চান ডক্টর ইউনূস, ফিরলেন আজারবাইজান থেকে, বিমানবন্দরে প্রবাসীদের আর হয়রানিতে না পড়ার আশ্বাস। ভারতে বসে শেখ হাসিনা যেন বক্তৃতা বিবৃতি দিতে না পারেন, দিল্লিকে ঢাকার অনুরোধ, পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক নয়, গ্রহণযোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীও যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সে ব্যাপারেও নিশ্চয়তা দেওয়া হবে বলে জানান তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রস্তাবনা নিয়ে সেমিনারের আয়োজন করে বিএনপি। রাজধানীর বনানীর একটি হোটেলে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনায় নাগরিক ভাবনা শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজ সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে। সেখানে বিএনপি ঘোষিত 31 দফার অনেকটাই মিল রয়েছে। যে আমাদের এই দফাগুলোর সঙ্গে নতুন যে সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে এবং মিলতে হবে, কারণ আমাদের চিন্তাগুলো ঠিক একইভাবে আপনার ফরওয়ার্ড লুকিং হয়েছে। দেশের জনগণের মৌলিক রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষায় সংস্কারের বিষয়ে বিএনপি ঘোষিত 31 দফার সাথে ঐক্যমত ছিল সবার বক্তব্যেই। এবারকার গণ অভ্যুত্থান অনেকগুলো প্রত্যাশা জাগিয়ে তুলেছে। 31 দফায় সবগুলো কিন্তু এখনো নাই। নতুনভাবে সংস্কার যদি কোনো প্রস্তাব আসে, বিএনপি যোগ্যপথে শরিক দেখে নতুন সংস্কারগুলোর ব্যাপারেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে বিবেচনা করা দরকার। তবে আমি বিশ্বাস করি যাতে বিএনপি 31 দফাটাতেই জানি না থেকে যায়, সময়ের সাথে সাথে আমরা যদি আরো কিছু প্রয়োজন হয়, আমরা যদি আরো অনেক কিছু অ্যাড করতে পারি সময়ের সাথে সাথে, এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামীতে আরো সুসংগবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের গ্যারান্টি ক্লজ আমরা যাতে সন্নিবেশিত করতে পারি। বাংলাদেশ এখন ইউনিপোলার পলিটিক্সের মতো হয়ে গেছে, কারণ আওয়ামী লীগ তো নাই। আবার যদি আসেও তারপরে বিএনপির কাছেও দাঁড়াতে পারবে না, ক্ষমতায় আপনারাই যাবেন। ওই রকম কমিটমেন্ট করেন না যেটা করতে পারবেন না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করে বলেন, কোনো সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেজন্য প্রধানমন্ত্রী সহ সবাইকে জবাবদিহিতার আওতায় রাখা হবে। ক্ষমতার পরিবর্তন মানে কেবল একটি দল থেকে অন্য দলের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর নয়, বরং ক্ষমতার পালা বদলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে বা দেখা যাবে। ফ্যাসিবাদের পতনের পর গত 3 মাসে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এমন অনেক উদ্যোগ গ্রহণ করেছেন যাতে রাজনীতিতে আধুনিকায়নের উন্মেষ ঘটে। বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চয়তা সহ আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি না করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। যে সংস্কার সকল মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে, যে সংস্কার দেশের সন্তানদের আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠন করবে, যে সংস্কার মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা দেবে, যে সংস্কার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবে। আমি সংস্কার বলতে সেটিই বুঝি যা কৃষক, শ্রমিক সহ সকল কর্মজীবী মেহনতি মানুষের ন্যায্য ও প্রাপ্য মজুরি নিশ্চিত করবে।
সেমিনারের সভাপতি বিএনপি মহাসচিব তার সমাপনী বক্তব্যে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা পালনের আহ্বান জানান। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সফলতা লাভ করেছি। এই সফলতা তখনই পূর্ণতা পাবে যদি আমরা সত্যিকার অর্থেই একটি লিবারেল ডেমোক্রেসিকে আমরা এস্টাবলিশ করতে পারি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের জন্য একটি ইউনিক আইডিয়া থাকবে। আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন তারা, জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। আহতদের একটি প্রতিনিধি দলের সঙ্গে 6 উপদেষ্টার বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। বৃহস্পতিবার বিকেল 4:30টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠক শুরুর আগেই একজন নিজেকে আহতদের সমন্বয়ক দাবি করায় সচিবালয়ে আসা বেশিরভাগ আহত ব্যক্তির সভা বয়কট করেন। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসেন। আহতদের পক্ষ থেকে সভায় কে কে কথা বলবেন সেই তালিকা করার পরামর্শ দেন তারা। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে বৈঠকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান উপস্থিত ছিলেন। আজকে আমরা নিশ্চিত করতে চাই যে কতগুলো কার্যক্রমের মধ্য দিয়ে যারা এই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা, তাদের স্বল্পমেয়াদী পুনর্বাসন, দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের বাইরে বিভিন্ন ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা হবে সেগুলোর সমন্বয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। তো এরকম সময় যখন আমাদের পুরা জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরা ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দেই, এই শহীদ পরিবার, আহত এবং আহত পরিবারদের প্রতি দেই, সরকারের জায়গা থেকে, বেসরকারি জায়গা থেকে। ছাত্র নাগরিক অভ্যুত্থানে আহতদের মধ্যে যাদের বিদেশ পাঠানো দরকার, উন্নত চিকিৎসার জন্য তাদেরকে দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আবারও প্রতিরোধের কথা বলে উস্কে দিচ্ছেন শেখ হাসিনা। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, স্বৈরাচারী দল আওয়ামী লীগকে আর বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেয়ার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা দেন বিএনপির এই নেতা। নির্বিচারে গুলি চালিয়ে এত মানুষ আহত করে আওয়ামী লীগ কিভাবে দেশে রাজনীতি করতে চায়, এমন প্রশ্ন রাখেন সালাউদ্দিন আহমেদ। যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা, তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। এদিকে রাজধানীর নারিন্দায় সাদেক হোসেন খোকা মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত চক্ষু সেবা ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, নিষ্ঠুর স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। তারপরেও শেখ হাসিনা তিনি আবার আসতে চান। তিনি তার নেতা কর্মীদেরকে বার্তা দেন, যেভাবেই হোক তোমরা রাস্তায় নামো, যেভাবেই হোক তোমরা প্রতিরোধ করে। আওয়ামী লীগের প্রতিরোধ মানে হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। আওয়ামী লীগের প্রতিরোধ মানে হচ্ছে বাংলাদেশেরই কোনো রাজনৈতিক দলের রক্তাক্ত পথ বাড়িয়ে নিজের ক্ষমতাকে নিশ্চিত করা। এটাই শেখ হাসিনার
হচ্ছে মূল উদ্দেশ্য। যদি প্রকৃত গণতান্ত্রিক নেতা হতেন শেখ হাসিনা, যদি সত্যিকার অর্থে মানবতাবোধ থাকতো, তাহলে নিজ দেশের মানুষকে ছেড়ে দিয়ে উনি পালিয়ে ভারতে আশ্রয় নিতেন না। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টাকারীদেরও প্রত্যাখ্যান করবে দেশের মানুষ। এবং আমাদের মূল টার্গেট কোনোভাবেই আর কোনোদিনও বাংলাদেশে এই আওয়ামী খুরি স্বৈরাচারী হাসিনা এবং তার ফ্যাসিস্ট দোসররা যাতে পুনর্বাসিত না হতে পারে এবং কোনোভাবেই যাতে বাংলাদেশের তারা রাষ্ট্র ক্ষমতায় আসার দুশ্চিন্তাও না করতে পারে এবং তাদের প্রত্যেকের যাতে উপযুক্ত বিচার এবং শাস্তি নিশ্চিত হয়। এই ধরনের গণহত্যা তারা চালিয়েছেন। তারা ৩৬ দিনে ২,৫০০ মানুষ ছাত্র জনতাকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করার আদেশ দিয়েছেন। এই গণহত্যার জন্য যাতে তাদের কঠোর বিচার এবং শাস্তি হয়। ৩৬ দিনের জুলাই আন্দোলনে নানাভাবে চোখের ক্ষতি হওয়া ব্যক্তিদের চিকিৎসায় স্থাপিত মেডিকেল ক্যাম্প ঘুরে দেখেন বিএনপি নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী বৈষম্যবিরোধী ছাত্র আবদুল্লাহর জানাজা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও নিহত আবদুল্লাহর বাবা, ভাই ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে আবদুল্লাহর মরদেহ তার গ্রামের বাড়ি যশোরের বেনাপোলে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মৃত্যু হয় তার। তিনি ছিলেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র। গত ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর তাঁতিবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের গতির উপর বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্ভর করছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলন COP29 এর সাইডলাইনে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশকে ভোটের গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। বলেছেন, প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিশ্রুত নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, যাতে নির্বাচিতরা দেশ পরিচালনা করতে পারেন। সরকার, সংসদ আর নির্বাচনী বিধিমালার পাশাপাশি সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুততম সময়ের ভেতরে একমত হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। বাংলাদেশে অস্থিতিশীলতা নিয়ে প্রশ্নের জবাবে বলেছেন, যে কোনো সরকারই এ বিষয়ে উদ্বিগ্ন থাকার কথা। সংকট সমাধান করে একটি শান্তিপূর্ণ পরিবেশ দেশবাসীকে উপহার দেওয়ার আশাবাদও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. It's not a question of haggling. It's not a question of negotiating. It's a question of solving. So instead of solving, we are saying, we give you this much, that's enough, you can handle it. I said, that's very humiliating for nations to come and ask for money to fix things that the problem that others cause. বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের যেন কোনো সংকটে পড়তে না হয় সেজন্য সব ব্যবস্থাই নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা আজারবাইজানের জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরে যাত্রীদের আপনজনদের বিশ্রামাগার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ থেকে আসা শ্রমিকরা বিমানবন্দরে এসে কোথায় যাবেন, কি করবেন বুঝতে পারেন না। এই সংকটের সমাধানে বিমানবন্দরে আসা থেকে শুরু করে বিমানে ওঠা পর্যন্ত তারা যেন কোনো হয়রানির শিকার না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে 11 নভেম্বর জলবায়ু সম্মেলনে যাওয়ার সময় তিনি শ্রমিকদের জন্য লাউঞ্জ উদ্বোধন করেন। যারা যারা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা সবাই অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এটা সফল হোক, সুন্দর হোক। আপনাদের এই অভিজ্ঞতা আপনারা অন্যদেরও বলবেন এবং কি কি অসম্পূর্ণতা আছে এর মধ্যে সেটাও বলবেন, তা না হলে সম্পূর্ণ হবে কি করে যদি অসম্পূর্ণতার কথা আপনারা না বলেন। এবং এটাকে যত আরামদায়ক করা যায়, যত স্বস্তিদায়ক করা যায়, সেটাই হবে আমাদের উদ্দেশ্য, সবাই মিলে কাজ করা। আমরা চিন্তা ভাবনা করে দেখব যে কাস্টম ক্লিয়ারেন্স, তারপরে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং বিমানের চেকিং সেগুলো এখান থেকেই করে দেওয়া যায় কিনা সেটা আমরা এক্সামিন করে দেখব।
যাতে এখান থেকে সরাসরি তারা বিমানে ওঠার জন্য প্রস্তুত থাকতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যাতে বক্তৃতা বিবৃতি না দিতে পারেন সেজন্য দেশটিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সাথে গণমাধ্যমে দেয়া তার বক্তৃতা বিবৃতি অন্তর্বর্তী সরকার পছন্দ করছে না, এমন অসন্তোষের কথাও দেশটিকে জানানো হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের কতজন সাবেক মন্ত্রী ও এমপি ভারতে অবস্থান করছেন সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় সেখানকার বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করেছে সরকার। একই সাথে মিশনে স্থানীয়ভাবে নিয়োগ দেওয়া এক কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানান, ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে এখন থেকে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাইকমিশনার এবং ভারত সরকারকে এটি জানিয়েছে। তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে এবং একই সাথে এটি বলা হয়েছে যে আমাদের দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। বাংলাদেশের চারপাশে বন্ধু ভাবাপন্ন দেশ নেই। তাদের সব সময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, কোনো ঘটনা নিয়ে ষড়যন্ত্র করা, বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 2005 সালে ঝালকাঠিতে বোমা হামলায় নিহত বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ের স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন। রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এতে আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে যে কোনো মূল্যে জঙ্গিবাদ রুখতে হবে। জুলাই বিপ্লবে এত হতাহতের ঘটনায় 2005 সালের ঘটনার যোগসূত্র রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের ভালো চাইলে দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হবে। বাংলাদেশের চারপাশে তো খুব বন্ধুভাবাপন্ন দেশ নাই, তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, এটাকে নিয়ে ষড়যন্ত্র করা। আমরা যে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন পেয়েছি, এই যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে এত ছেলেকে এত মেয়েকে প্রাণ দিতে হলো, এত মানুষকে আহত হতো, এটার সাথে কিন্তু 2006 সনের এই ঘটনাগুলোর 5 সনের এই ঘটনাগুলোর সম্পর্ক আছে। সেখান থেকেই বাংলাদেশকে এক ধরনের মৌলবাদী, মানে যতটা ঘটেছে তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে ইনফ্লেট করে একটা তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র সেখানে তার নিয়ন্ত্রিত একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতে আন্তর্জাতিক মহলকে কনভিন্স করতে পেরেছে, আগ্রাসী হতে পেরেছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোতে। কুইক রেন্টালে দায়মুক্তি ও ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত অবৈধ ছিল বলে রায় দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে করা একটি রিটের রায় একথা বলেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফয়রা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 2009 সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় অতি দ্রুত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের তাৎক্ষণিক পরিকল্পনায় 3, 5 ও 16 বছর মেয়াদী ভাড়াভিত্তিক রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। ওই কেন্দ্রগুলো স্থাপনের মাধ্যমে বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি পাওয়ার অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে বলে দাবি করেছিল বিগত সরকার। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনটি 2010 সালের 12 অক্টোবর প্রণয়ন করা হয়। আইনটি কুইক রেন্টাল আইন নামে পরিচিত পায়। ওই আইনের অধীনে করা কাজ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং চুক্তি করার বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়। তবে সংবিধানের বিভিন্ন ধারা লঙ্ঘন করা হয়েছে উল্লেখ করে ওই আইনের দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত 2 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। 17 নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। এবার চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা 5.5 লক্ষ মেট্রিক টন, আতপ চাল 1 লক্ষ মেট্রিক টন এবং ধান 3.5 লক্ষ মেট্রিক টন।
প্রতি কেজি চালের দাম 47 টাকা, আতপ চাল 46 টাকা এবং ধান 33 টাকা নির্ধারণ করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের এক সভায় এসব তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। জানান, এবছর উত্তরাঞ্চলে আমনের বাম্পার ফলন হয়েছে। ধান মজুদের ধারণ ক্ষমতাও সন্তোষজনক পর্যায়ে আছে। আমদানি বিষয়ে উপদেষ্টা বলেন, কিছু খাদ্য আমদানি প্রক্রিয়াধীন। 1.5 লক্ষ টন খাদ্য আমদানির জন্য এরই মধ্যে এলসি খোলা হয়েছে জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেন, চালের দাম আপাতত স্থিতিশীল রয়েছে। আমন ধান বাজারে আসলে দাম ধীরে ধীরে কমবে বলে আশা প্রকাশ করেন আলী ইমাম মজুমদার। কৃষক যাতে ন্যায্য দাম পায় সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি। মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির শিফট প্রকল্পের কাজ শুরু হলেও ভূমি অধিগ্রহণ টাকা পায়নি অনেকেই। 2023 সালের 1500 কোটি টাকা বাজেটে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক চিফ হুইপ নুরে আলম চৌধুরী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অভিযোগ উঠেছে প্রশাসনের মাধ্যমে চাপ সৃষ্টি করে জমি দখলে নেয়ার। মাদারীপুর থেকে ফরিদ উদ্দিন মুফতির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের শিবপুরে বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি ও ডাটা সায়েন্স সহ বিভিন্ন বিষয়ে দক্ষ জনশক্তি তৈরিতে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির শিফট প্রকল্পের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। বাস্তবায়নের দায়িত্ব পায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। প্রকল্পে দেখানো হয় 41 তলা বিশিষ্ট একটি প্রযুক্তি টাওয়ার। বাস্তবায়নে অধিগ্রহণ করা হয় 70.34 একর জমি। তবে সঠিক মূল্য নির্ধারণ না করায় দ্রুত জমির ক্ষতিপূরণ চেয়েছে ভুক্তভোগীরা। আসলে ঘরের মধ্যে 3টা ঘরের বিল পাইছে, আর ঘরের বিল পাই নাই। আর এই যে 4 বিঘা জমি পাচ্ছে, 4 বিঘা জমি 6% জমিনে বিল পাইছে, আর বিল পাই নাই, দিতে আসে না। আমার 6 বিঘা জমি পড়ছে, আর যে জমিটার উপরে যখন ভিডিওটা রাখছেন এই জায়গাটার উপরে টাম বাগান আসলে অনেক ডাঙ্গর। আমার হাইটেক পার্কে আমার সম্পত্তি পড়ছে 20 বিঘার মতো, এখন আমি বিল পাই নাই। কে মাননীয় সরকার সাহেবের কাছে আমাদের আবেদন হইল, আমাদের দাবি হইল, দয়া করে যদি আমাদের এই ক্ষতিপূরণটা একটু পূরণ করতেন তাহলে আমরা খুবই ভালো হইতো, আর না হয় আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাব। দ্রুত ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হবে বলেছে জেলা প্রশাসন। এই প্রকল্পের যে বরাদ্দ এসেছে পুরোটাই কিন্তু আমাদের কাছে এসেছে সরকার থেকে, কাজেই এটি যে বরাদ্দ আছে যেভাবে আছে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। যে কোনো বড় প্রকল্পের উদ্যোগ নেয়ার আগে দেশের অর্থনীতির সার্বিক বিষয় ভেবে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র নয়, বিএনপি দেশ চালাবে ঐক্যমতে, নেবে প্রধানমন্ত্রীর স্বৈরাচারী না হওয়ার ব্যবস্থা, জানিয়েছেন তারেক রহমান। আজীবন ফ্রি চিকিৎসা পাবে গণ অভ্যুত্থানে আহতরা, সচিবালয়ের 6 উপদেষ্টার সঙ্গে বৈঠক, প্রয়োজনে বিদেশে পাঠানোর আহ্বান বিএনপির। অন্তর্বর্তী সরকারের স্বল্প মেয়াদ চান ডক্টর ইউনূস, ফিনল্যান্ড আজারবাইজান থেকে বিমানবন্দরে প্রবাসীদের আর হয়রানিতে না পড়ার আশ্বাস। ভারতে বসে শেখ হাসিনা যেন বক্তৃতা বিবৃতি দিতে না পারে, দিল্লিকে ঢাকার অনুরোধ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।